उड़े बादलों पे चल बना ले कोई जहां। मुझे खाना बनाना नहीं आता। मुझे आता है ना, थाई चाइनीज इटालियन सब बना लेता हूँ। मेरे लिए बारिश मतलब ये चिप चिप और ये गीले सूखे कपड़े। मेरे लिए अदरक वाली चाय और रिमझिम गिरे सावन। वाह, बड़ी फुर्सत है तुम्हें। सैलरी इन 6 फिगर्स बोलना मत बोलना। करने के लिए कर लूं शादी। इस देश में लोग ज्यादातर करने के लिए करते हैं शादी। मुझे शादी नहीं करनी। अच्छी खासी बातें तो चल रही थी ना, तो ना क्यों बोला? कोई नॉनवेज जोक तो नहीं किया? अरे यार, मार्केटिंग में हो यार, बोलोगे नहीं तो बेचोगे कैसे? रोशनी, रोशनी। रीजन तो बता दो ना बोलने का। सिर्फ ना काफी नहीं है क्या? रिलेशनशिप में ना गिव एंड टेक नहीं होता, सिर्फ गिव गिव होता है, टेकने का कुछ नहीं। क्या करूँ यार, हर अच्छी खासी लाइन के बीच में सब आ जाता है। प्रेजेंटेशन, फाइनेंशियल, वॉशिंग मशीन। क्या है ये ब्यूटी स्टैंडर्ड्स? उनमें फिट होना जरूरी है। जस्ट बी द वे यू आर। मेरे सा का प्रॉब्लम है ना, शादी को शादी बोलता हूँ, शाहरुख खान को शाहरुख खान, मम्मी पापा का नाम रख दिया, शशांक शर्मा और तुम मिल गई रोशनी। मेरी लाइफ की एक ट्रेजेडी है। दो दीवाने शहर में, आईने में वो क्यों नहीं दिखता जो मुझे दिखता है? दो दीवाने शहर में, रात में या तो पहर इस साल डेट किया हमने, वेडिंग कार्ड्स भी भेजे जा चुके थे और It wasn't true. कुछ रिश्तों को फुल स्टॉप लगाना जरूरी है। कोमा लगा, बात को आगे मत बढ़ाओ। दो दीवाने, दो दीवाने। বলুন তো, আপনি কি কখনো কোনো মানুষকে ভালোবেসেছেন কিন্তু ভেতরে ভেতরে ভয় পেয়েছেন যে আমি কি তার যোগ্য? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছেন এবং মনে হয়েছে না, আমি যথেষ্ট ভালো না? আপনি কি কখনো এমন কোনো কথা বলতে গিয়ে থেমে গেছেন কারণ মনে হয়েছে আমি বললে সবাই হাসবে? যদি এই 3টে প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই সিনেমাটা শুধু একটা মুভি না, এটা আপনার জীবনের গল্প। আজ আমরা কথা বলবো 2026 সালের সবচেয়ে হৃদয়গ্রাহী হিন্দি রোম্যান্টিক ছবি দো দিওয়ানে শহর মে নিয়ে, মানে শহরে দুজন পাগল। এই ছবির নাম নেওয়া হয়েছে 1977-এর ক্লাসিক বাংলাদেশি গায়িকা রুনা লায়লার গাওয়া সেই অমর গান থেকে, যেটা লিখেছিলেন গুলজার। হ্যাঁ, সেই গুলজার। পরিচালক রবি উদয়াবার, প্রযোজনায় স্বয়ং সঞ্জয় লীলা বানসালী এবং মুখ্য ভূমিকায় সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর। 2026 সালের 20 ফেব্রুয়ারি মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে হয়তো খুব একটা রোদ দেখেনি, কিন্তু নেটফ্লিক্সে আসার পর এটা যেভাবে মানুষের দিল জিতেছে সেটা আলাদা গল্প। এই মুভিটা অ্যাকশন মুভি না, কিন্তু এখানে একটা ভেতরের লড়াই আছে, যে লড়াই হয় নিজের সাথে। এটা সুপারহিরোর সিনেমা না, কিন্তু এখানে দুজন মানুষ নিজেদের দুর্বলতার সাথে লড়াই করে হিরো হয়ে ওঠে। তো প্রস্তুত তো? চলুন ঢুকে পড়ি মুম্বাইয়ের সেই শহরে যেখানে দুটো পাগল মনের গল্প শুরু হয়। ছবির শুরুটা খুব সাধারণভাবেই হয়। মুম্বাইয়ের ব্যস্ত মেট্রোয় সকালবেলা হাজার হাজার মানুষ, সবাই নিজের মতো করে ছুটছে। এই মেট্রোতেই দুজন মানুষ একসাথে চড়ে, কিন্তু একে অপরকে চেনে না। প্রথমজন শশাঙ্ক শর্মা। শশাঙ্ক ছেলেটা পাটনা থেকে এসেছে মুম্বাই জয় করতে। কাজ করে সোল সান কর্পোরেশন নামের একটা ওয়াশিং মেশিন কোম্পানিতে, মার্কেটিং ডিপার্টমেন্টে। লোকটা দারুণ স্মার্ট, কাজে কর্মে ভালো, কিন্তু একটা সমস্যা আছে। শশাঙ্ক স উচ্চারণ করতে পারে না ঠিকমতো। সে স বলতে গেলে স বলে ফেলে। মানে শশাঙ্ক বলতে গেলে সে বলে সাসাঙ্কা, শালা বলতে গেলে সালা, শহর বলতে গেলে সাহার। এখন ভাবুন, একজন মার্কেটিং ম্যানেজার যার কাজই হলো কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া, আর সে এভাবে কথা বলে। অফিসে কত যে অকওয়ার্ড সিচুয়েশন হয় তার। এই সমস্যাটা শুধু শারীরিক না, এটা মানসিকও। ছোটবেলায় স্কুলে যখন সে বক্তৃতা দিতে যেত বা গান গাইত, সহপাঠীরা হাসত। সেই হাসির আওয়াজ এখনও তার কানে বাজে। একবার সে আইআইএমের প্রবেশিকা পরীক্ষার ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছিল, গেলই না। সবাইকে বলল পাশ করিনি। আসলে সে ভয় পেয়ে পালিয়েছিল। অফিসে প্রেজেন্টেশনের দিন আসলে শশাঙ্ক হাওয়া হয়ে যায়। একবার নার্ভাস হয়ে পুরো অফিস ছেড়ে একটা ক্যাফেতে গিয়ে বসে রইল। সেখানে ওয়েটারকে অর্ডার দিতে গিয়েও জড়িয়ে গেল। সহকর্মী অনিল ফোন করলে বলল দাদু হাসপাতালে ভর্তি। আসলে দাদু তখন ঘরে ভালো মতো আছেন। এই মানুষটার একটাই সমস্যা, সে নিজেকে ঠিকমতো ভালোবাসতে পারে না। আর দ্বিতীয়জন রোশনি শ্রীবাস্তব।
রোশনি একটা বিউটি ব্র্যান্ডের জন্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করে। মেধাবী, স্বাধীনচেতা, হাসি খুশি মেয়ে বাইরে থেকে, কিন্তু ভেতরে রোশনির জীবনেও একটা গভীর ক্ষত আছে। ছোটবেলায় একটা বিয়ের অনুষ্ঠানে রোশনি সেজেগুজে এসেছিল, খুব খুশি। এক আত্মীয় বলল, তুমি তো হুবহু তোমার মায়ের মতো দেখতে। মেয়েটা ভেবেছিল এটা কমপ্লিমেন্ট, কিন্তু তখনই তার মা বলে উঠলেন, না না, ওর নাকটা কিন্তু একটু বাঁকা। আমার ছোট মেয়ে নয়না, ও হলো আমার কার্বন কপি। একটা ছোট্ট কথা, একটা নিজের মায়ের কাছ থেকে, কিন্তু সেই একটা কথাই রোশনির মনে গেঁথে গেল চিরকালের জন্যে। তারপর থেকে রোশনি চোখে পড়ে মোটা ফ্রেমের চশমা, নিজের নাক লুকাতে, নিজের ছবি উঠলে মুখ আড়াল করে, কেউ লেন্স পরতে বললে রেগে লাল হয়ে যায়। অফিসে বস ম্যান্ডি তাকে সবার সামনে ছোট করে, কিন্তু রোশনি মুখ বুজে সহ্য করে। এবং বাড়িতে মা বিয়ের জন্য পাত্র দেখাচ্ছেন একের পর এক। রোশনি বারবার বলে, বিয়ে করব না এখন, কিন্তু মা শোনেন না। এই দুজন মানুষ, শশাঙ্ক আর রোশনি, বাইরে থেকে দেখলে একদম স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে দুজনেই ভেঙে পড়া। তো এই দুজন মানুষ কিভাবে একে অপরের জীবনে আসে? একটা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, এটা একটা অ্যারেঞ্জড ম্যারেজের গল্প দিয়ে শুরু। শশাঙ্কের বাবা মা মুম্বাইতে আসেন ছেলের জন্য পাত্রী খুঁজতে। ছেলে একটু অদ্ভুত, একটু ভীতু, কিন্তু মা বাবার তো মনে হয় ছেলে পৃথিবীর সেরা মানুষ। তারা নেটে প্রোফাইল খোঁজে, রোশনিকে পেয়ে যান। এদিকে রোশনির মা তাকে ধোঁকা দিয়ে শশাঙ্কের বাড়িতে নিয়ে যান। রোশনি ভেবেছিল কোনো পারিবারিক অনুষ্ঠান, গিয়ে দেখে পাত্র দেখার আসর। রোশনি রেগে যায়, কিন্তু এখন আর বেরিয়ে যাওয়া মানে পরিবারকে অপমান করা, তাই বসে থাকে। শশাঙ্ক ঢোকে, আর ঢোকা মাত্রই রোশনিকে দেখে শশাঙ্কের দুনিয়া থমকে যায়। মেয়েটার চোখে চশমা, হাসি মুখ, সাদাসিদে কিন্তু অসাধারণ সুন্দর। শশাঙ্কের মনে হয়, ই আল্লাহ, এই মেয়েকে বিয়ে করলে জীবন ধন্য হয়ে যায়। কিন্তু কথা বলবে কিভাবে? সে তো কথা বলতেই পারে না ঠিকমতো। দুজনকে একা ছেড়ে দেওয়া হয় ছাদে। আর ছাদে গিয়ে যা হলো, সেটা প্রেম না, সেটা মুখ অভিনয়। শশাঙ্ক কথা বলতে পারছে না, রোশনি কথা বলতে চাইছে না। দুজনেই চুপচাপ আকাশ দেখছে, পাশাপাশি দাঁড়িয়ে, অথচ মনে হচ্ছে 1000 মাইল দূরে। কোনো রকমে বেরিয়ে আসে ছাদ থেকে। পরিবারের সামনে জিজ্ঞেস করা হয়, কি মতামত? শশাঙ্ক মাথা নাড়ায় হ্যাঁ, রোশনি মাথা নাড়ায় না। শশাঙ্ক হতাশ হয়ে যায়, নিশ্চিত হয় তার বলার সমস্যার জন্যই রোশনি রিজেক্ট করেছে। কিন্তু আসলে সেটা না, রোশনি রিজেক্ট করেছে কারণ সে মনে করে শশাঙ্ক তার চেয়ে অনেক পারফেক্ট। এই নিখুঁত মানুষটার সাথে সে থাকার যোগ্য না। ভাবুন একটু, দুজনেই নিজেকে অযোগ্য মনে করছে, কিন্তু একে অপরের কাছে অপরজনকে পারফেক্ট মনে হচ্ছে। এটাই এই সিনেমার সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং সবচেয়ে বড় সত্যি। রিজেক্ট হলেই কি শশাঙ্ক ছেড়ে দেয়? না, সে ঠিক করে কারণটা জানতেই হবে। শশাঙ্ক ভাবতে থাকে, কেন রোশনি রিজেক্ট করল? পুরনো বয়ফ্রেন্ড আছে, তার নাম পুরনো ধাঁচের, তার চুলের স্টাইল বাজে। ছেলেটা একটার পর একটা থিওরি বানায়, কিন্তু আসল কারণটা ধরতে পারে না। তারপর একদিন রোশনির অফিসের সামনে দাঁড়িয়ে যায়, দিনের পর দিন অপেক্ষা করে, ফোন দেয়, মেসেজ করে, রোশনি এড়িয়ে চলে। শশাঙ্ক হার মানে না। একদিন সরাসরি রোশনির সামনে চলে যায় এবং বলে, আপনি কি আমাকে একটু বলবেন কেন না বললেন? আমি জানতে চাই, শুধু বুঝতে চাই। রোশনি থমকে যায়, কারণ এই ধরনের সরাসরি নির্দোষ সততা সে আগে দেখেনি। ধীরে ধীরে দুজনের মধ্যে কথা শুরু হয়, একটু আলাপ, একটু আড্ডা। তারপর একদিন কফি ডেট, লুকিয়ে, কাউকে না জানিয়ে। আর এই লুকানো ডেটগুলোতেই আসল রসায়ন শুরু হয়, একটু মজাদার টোনে। একটা দিনের কথা বলি, দুজন রাস্তায় হাঁটছে। রোশনিকে কিছু স্থানীয় বখাটে ছেলে বিরক্ত করছিল। শশাঙ্ক সেটা সহ্য করতে পারে না। এখন মনে রাখবেন, শশাঙ্ক কোনো অ্যাকশন হিরো না, সে মার্কেটিং ম্যানেজার, বক্তৃতা দিতে ভয় পায়। কিন্তু রোশনির জন্য সে সেই বখাটেদের মোকাবিলা করে, একটু মারামারিও হয়। ফলাফল, শশাঙ্ক হাত ভাঙে। হিরোগিরি করতে গিয়ে হাত ভাঙা, এটাই হলো শশাঙ্ক। কিন্তু এই ঘটনাটাই রোশনির মনকে নাড়িয়ে দেয়। সে শশাঙ্কের যত্ন নেয়, তার কাছে থাকে, আর সেই রাতে শশাঙ্ক বুঝতে পারে সে ভালোবেসে ফেলেছে। এরপর শুরু হয় ছবির সবচেয়ে সুন্দর অধ্যায়,
শশাঙ্ক আর রোশনি এখন বন্ধু, প্রেমিক প্রেমিকা না, কিন্তু বন্ধু। তবে সেই বন্ধুত্বের মধ্যে একটা উষ্ণতা আছে যেটা সাধারণ বন্ধুত্বের মতো না। তারা একসাথে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ায়, ক্যাফেতে বসে গল্প করে, রাতের বেলা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে হাসে, আর এই ঘোরাফেরার মধ্যে তারা একে অপরের ভেতরের মানুষটাকে আবিষ্কার করে। রোশনি জানতে পারে শশাঙ্কের সমস্যার কথা, কিন্তু সে হাসে না, বরং বোঝার চেষ্টা করে। শশাঙ্ক জানতে পারে রোশনির চশমার আড়ালে লুকানো কষ্টের কথা, কিন্তু সে বলে না যে তুমি কি সুন্দর, বরং সে স্বাভাবিকভাবে তার সাথে কথা বলে, যেন চশমা থাকুক বা না থাকুক, রোশনি রোশনি। আর এটাই রোশনির জীবনে প্রথম কেউ তাকে ঠিক করার চেষ্টা না করে শুধু শাঁখে ছেকেছে। একটা সন্ধ্যার কথা আছে ছবিতে। দুজন মুম্বাইয়ের একটা ছাদে বসে আছে, নিচে শহরের আলো, উপরে তারা। রোশনি বলে, তুমি জানো, ছোটবেলায় আমি চাইতাম নাকটা একটু অন্যরকম হোক। শশাঙ্ক একটু চুপ করে থাকে, তারপর বলে, আমি চাইতাম আমি বলতে পারতাম। দুজন একে অপরের দিকে তাকায় আর নীরবে হাসে, কারণ সেই হাসিতে লেখা ছিল তুমিও আমিও। এই মুহূর্তটাই হলো ছবির আত্মা। তারপর শুরু হয় লুকিয়ে ডেটিং। কেউ জানে না, পরিবার জানে না, অফিস জানে না। মুম্বাইয়ের গলিতে, চায়ের দোকানে, সমুদ্রের ধারে দুজনের গোপন পৃথিবী তৈরি হয়। আর এই পৃথিবীতে শশাঙ্ক একটু একটু সাহসী হতে শেখে, রোশনি একটু একটু নিজেকে ভালোবাসতে শেখে। ভালোবাসা মানে কি কাউকে পাল্টে দেওয়া? না, ভালোবাসা মানে কাউকে যেমন আছে তেমনি মেনে নেওয়া। এই সিনেমাটা সেই কথাটাই বলে। কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না। একদিন সন্ধ্যায় শশাঙ্কের বাবা ফোন করেন। বাবা, আরেকটা মেয়ে আছে, সোনিয়া, একবার দেখো। শশাঙ্ক ইতিমধ্যে রোশনিকে ভালোবাসে, কিন্তু বাবার কথা ফেলতে পারে না। সে ঠিক করে যাবে, কিন্তু সোনিয়াকে সরাসরি বলে দেবে যে তার ইতিমধ্যে একজন আছে। শশাঙ্ক সোনিয়ার সাথে দেখা করতে যায় একটা ক্যাফেতে। গিয়েই বলে দেয়, দেখুন, আমার একটা সম্পর্ক আছে, আমি আসলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রোশনি সেই একই ক্যাফেতে ঢোকে। রোশনি দেখে শশাঙ্ক আরেকটা মেয়ের সাথে বসে হাসছে। সে যা বলছে সেটা শোনার সুযোগ নেই, দেখতে পাচ্ছে শুধু শশাঙ্ক, আরেকটা মেয়ে এবং হাসি হাসি মুখ। রোশনির ভেতরে সেই পুরনো ক্ষতটা হঠাৎ জ্বলে ওঠে। সাহিল, তার এক্স বয়ফ্রেন্ড, যার সাথে বিয়েটা প্রায় পাকাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সাহিল তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই ট্রমা রোশনির মনে এখনও আছে। সে নিজেকে কখনো পুরোপুরি কারো কাছে ছেড়ে দিতে পারেনি। আর এখন মনে হচ্ছে ইতিহাস আবার ঘুরে আসছে। রোশনি ঘুরে বেরিয়ে যায়। শশাঙ্কের দৌড়ের বর্ণনা। শশাঙ্ক দেখে রোশনিকে, ছুটে বেরিয়ে আসে। রোশনি, শোনো, এটা অন্যরকম, এটা। কিন্তু রোশনি শোনে না, হাঁটতে থাকে। শশাঙ্ক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোশনি তার পুরনো ব্যথার দেয়াল তুলে দিয়েছে। এখানে ছবির সবচেয়ে কষ্টের দৃশ্যটা আসে। রোশনি কাঁদে, একা। শশাঙ্ক কাঁদে, একা। দুজনেই ভুল বোঝাবুঝির শিকার, কিন্তু কেউ কারো কাছে ব্যাখ্যা করতে পারছে না, কারণ রোশনির কাছে এই মুহূর্তে সত্যিটা শোনার মতো অবস্থা নেই, আর শশাঙ্কের কাছে নিজেকে প্রকাশ করার সাহসটা নেই। দুজনেই আলাদা হয়ে যায়। এই ভুল বোঝাবুঝিটা কি শুধু ওদের দুজনের, নাকি এটা আমাদের সবার জীবনে আছে? কতবার আমরা ভুল বুঝেছি কাউকে, কতবার ব্যাখ্যা না করে চলে গেছি, কতবার পুরনো কষ্টের ভয়ে নতুন ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছি? এই সিনেমা সেই প্রশ্নটাই করে। আলাদা হয়ে যাওয়ার পর দুজনেই ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়ার মধ্যেও একটা পরিবর্তন শুরু হয়। শশাঙ্ক নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি সত্যিই এতটাই ভীতু? আমি কি সারা জীবন পালিয়ে বেড়াবো? সে ভাবে রোশনির কথা। রোশনি কিভাবে তাকে গ্রহণ করেছিল, তার সমস্যা নিয়ে কখনো মজা করেনি, কখনো ঠিক করার চেষ্টা করেনি। রোশনি তাকে ভালোবাসত যেমন সে আছে ঠিক সেভাবেই। আর রোশনি নিজের ঘরে একা বসে ভাবে, সে কি সত্যিই শশাঙ্ককে বিশ্বাস করে না, নাকি সে সাহিলের ব্যর্থতাকেই শশাঙ্কের উপর চাপিয়ে দিয়েছে? শশাঙ্ক কি আদৌ এমন কিছু করেছে যেটার জন্য তাকে দোষ দেওয়া যায়? সে মনে করে শশাঙ্কের চোখের কথা। সেই চোখে কখনো মিথ্যে ছিল না।
সে মনে করে সেই ছাদের রাতের কথা, যখন দুজনে হাসি মুখে একে অপরের দুর্বলতা ভাগ করে নিয়েছিল। কিন্তু রোশনি তবুও পিছিয়ে আসে না, কারণ পিছিয়ে আসা মানে আবার ঝুঁকি, আবার কষ্ট পাওয়ার সম্ভাবনা। দুজনেই নিজেদের দেয়ালের পেছনে লুকিয়ে থাকে। এদিকে শশাঙ্কের অফিসে একটা বড় সুযোগ আসে, কোম্পানির সবচেয়ে বড় প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা ভালো হলে প্রমোশন। সুপারভাইজার শেখর বলে, শশাঙ্ক, এটা তোমার সুযোগ, করবে? আর রোশনির ক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত আসে, তাকে একটা বিউটি ম্যাগাজিনের কভার স্টোরির জন্য ক্যামেরার সামনে আসতে হবে, চশমা ছাড়া। দুজনের সামনে তাদের সবচেয়ে বড় ভয়, একজনকে কথা বলতে হবে, অন্যজনকে নিজেকে দেখাতে হবে। এটাই ছবির ক্লাইম্যাক্সের দিকে যাওয়া। এই পর্বে দুজনের পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শশাঙ্কের মা বাবা দেখতে পান ছেলে মুষড়ে পড়ে আছে, তারা আবার বিয়ের কথা তুলতে চান, কিন্তু বাবা একটু বোঝেন। শশাঙ্কের সাথে রাতে বসে কথা বলেন। বাবা বলেন, তুমি সারা জীবন পালিয়ে বেরিয়েছ বাবা, স্কুল থেকে, ইন্টারভিউ থেকে, প্রেজেন্টেশন থেকে, কত দিন পালাবে? শশাঙ্ক চুপ থাকে, কারণ বাবা মিথ্যে বলছেন না। রোশনির বাড়িতে মায়ের চাপ আরও বেশি, কিন্তু এইবার রোশনির বাবা এবং দাদি একটু হলেও তার পাশে থাকেন। দাদি একটা কথা বলেন, তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে কিভাবে, বুঝবে? এই কথাটা রোশনির মনে গেঁথে যায়। রাতে সে আয়নার সামনে দাঁড়ায়, চশমা পরা মুখ দেখে, তারপর আস্তে আস্তে চশমা খোলে, আয়নায় তাকায়। সেই নাক, যেটাকে মা একদিন বাঁকা বলেছিলেন। রোশনি কান্না থামিয়ে হাসে একটু, কারণ সে প্রথমবারের মতো ভাবে, এটাই আমি, এটাই আমার মুখ, এটা কি সত্যি এতটা খারাপ? এখন আসি ছবির সবচেয়ে বড় টুইস্টে। রোশনি কেন শশাঙ্ককে প্রথমে রিজেক্ট করেছিল সেটার পুরো সত্যিটা এতক্ষণে শশাঙ্ক জানতে পারে। রোশনি শশাঙ্ককে রিজেক্ট করেনি কারণ সে শশাঙ্ককে অপছন্দ করত, সে রিজেক্ট করেছিল কারণ সে শশাঙ্ককে পছন্দ করেছিল। বুঝলেন? সে এতটাই পছন্দ করেছিল যে ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল এই মানুষটা এত ভালো, এত পারফেক্ট, আমার মতো একটা দোষ ত্রুটিপূর্ণ মেয়ে তার সাথে থাকলে একদিন সে হতাশ হবে, তার আগেই সরে যাওয়া ভালো। এটা শুনে শশাঙ্কের বুকটা ভেঙে যায়, কারণ সেও তো এই একই কারণে সারা জীবন পিছিয়ে গেছে। সেও ভেবেছে আমি যথেষ্ট ভালো না। দুজনেই একই রোগে আক্রান্ত, শুধু রোগের প্রকাশভঙ্গি আলাদা। শশাঙ্ক পালায়, রোশনি আগে থেকেই সরে যায়। কিন্তু এবার শশাঙ্ক পালাবে না, এবার সে থাকবে। সে ঠিক করে যাই হোক এবার সে রোশনির কাছে যাবে, সত্যিটা বলবে এবং তার আগে সেই প্রেজেন্টেশনটা দেবে।